মামলা আদালতে তোলা হবে, কোন মামলার রায় কি হবে নির্ধারণ করে দিতেন হাসিনা, মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হওয়া উচিত, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস। ত্রিপুরার দুম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। পতিত সরকারের দোসররা দেশ অস্থির করার চেষ্টা করছে অভিযোগ বিএনপি, জাতীয় সংস্কারের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন। এবং হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার। আমন্ত্রণ সংবাদপ্রাতে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। কোন মামলা আদালতে তোলা হবে আর কোন মামলার রায় কি হবে তাও নির্ধারণ করে দিতেন শেখ হাসিনা। দেশ টিভির সাথে আলাপকালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এমন অভিযোগ তুলে ধরেন। শুধু তাই নয়, কেন তাকে পদত্যাগ করতে হলো আর কোন কারণে দেশ ছাড়তে হলো সেই বিষয়ে মুখ খুলেন দেশ টিভির কাছে। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সিনহা ২০১৭ সালের ১১ নভেম্বর হঠাৎ দেশ ত্যাগ করেন। তবে পেছনের গল্প কি তা হয়তো জানা হয়নি দেশবাসীর। দীর্ঘদিন পর দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশ টিভির কাছে। কানাডা থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে। এই ডিজিএফআই সাইফুল আবেদিন, সে তো রাত্রে এসে আমাকে ফিরাফিরি করতো, মিডনাইটে চলে আসতো। আমি যদি রায়টা সরকারের পক্ষে দিতাম, আজকে সুপ্রিম কোর্ট চলে যেত, একেবারে কোথায় চলে যেত আমি জানি না। সাক্ষাৎকারে তুলে ধরেন কি কি অন্যায় কাজ করতে বাধ্য করত শেখ হাসিনা। কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এইটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতেন। সবগুলাই প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া হতো না। শুধু তাই নয়, তার কথা অমান্য করার অপরাধে ডিজিএফআই ও তার নির্ধারিত কিছু বিচারক দিয়ে হয়রানির কথাও তুলে ধরেন সিনহা। এই বিচারকরা সেখানে ক্ষান্ত হন নাই, তারা হাইকোর্টের বিচারকদের সঙ্গে রাত্রে আলাপ করে আমার বিরুদ্ধে অনেকগুলা প্রোপাগান্ডা দিয়েছে। অভিযোগ করেন সংবিধান লঙ্ঘন করে আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করলে অবৈধভাবে অনেককে বরখাস্ত করেন তিনি। একেবারে সুপ্রিম কোর্টটাকে চেঞ্জ করে নিলেন, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিলেন। এটা কিন্তু উনি পারেন না। কারণ হলো কোনো অফিসার, আমি প্রধান বিচারপতি হিসেবে আমি আমার রেজিস্ট্রি থেকে যদি আমি সরাতে চাই, তাহলে গভর্নমেন্ট অর্ডার জিও লাগে মিনিস্ট্রি, আমি প্রপোজাল পাঠাবো, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে হবে। অর্থাৎ হলো সরকারের সাথে আঘাত করে এই কাজগুলা করতে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা করে দুদক। তবে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে প্রস্তুত সাবেক এই প্রধান বিচারপতি। এমনটাই জানিয়ে ঠিক কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান গ্রিন সিগন্যালের অপেক্ষা। আমার পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন আমার একটু ওয়েলউইশার আছে, তারা কিন্তু এটা যদি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই দেশে যাব। আমি যাওয়ার জন্যই আমি অস্থির। সরকার পরিবর্তনের পর কিছু জায়গায় চাঁদাবাজি বেড়ে গেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুশৃঙ্খল বাংলাদেশ উপহার চান সিনহা। যে চাঁদাবাজি আগে ছিল আওয়ামী লীগের পান্ডারা, এখন কোন দলের পান্ডারা এই চাঁদা চান? যে অপরাধী তাকে প্রোটেকশন না দেবে, এটাই আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যাশা করি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভারতের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে চায় বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নিয়ম মেনেই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তিস্তা নদীর পানি বন্টন। তিস্তার চুক্তি হবে ভারতের এমন আশ্বাসের পর কেটে গেছে কয়েক যুগ। মনমোহন সিংয়ের পর নরেন্দ্র মোদীর 10 বছর কেটে গেলেও আশার আলো দেখেনি তিস্তা নদীর পানি বন্টন চুক্তি।
ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা এবং সমঝোতা চলছে, তখন তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙনের শিকার হয়েছে রংপুরের বিস্তীর্ণ এলাকা। তিস্তার পানি নিয়ে উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ বহুদিনের। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য সমাধানে ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস। এমন তথ্যই জানিয়েছে ভারত ভিত্তিক বার্তা সংস্থা পিটিআই। শুক্রবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বার্তা সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন সরকার প্রধান। এ সময় অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের কথা মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, ভারতের উপর চাপ নয়, যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে আগ্রহী তিনি। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সার্ক মহৎ উদ্দেশ্যে যাত্রা করলেও এর কার্যক্রম শুধু কাগজে কলমে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন ডক্টর ইউনূস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রিপুরা ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানির সন্ত্রাসের প্রতিবাদ ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা ও অবৈধ সব বাঁধ উচ্ছেদের দাবিতে এই লং মার্চ হয়। শুক্রবার ছাত্র জনতার অংশগ্রহণে রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে শুরু হয় লং মার্চ। দুপুর 2টায় চান্দিনায় এসে পথসভা করে। বিকালে পৌঁছায় কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে। 4টায় মুক্ত মঞ্চে সমাবেশ করে। জনসমাবেশ শেষে পদযাত্রা করে বিবির বাজার স্থল বন্দরে গিয়ে শেষ হয় লং মার্চটি। ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পতনে যারা কাজ করেছে তাদের সাথে নিয়ে বিএনপি জাতীয় সরকার গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রবিরোধী কাজ যারা করছে তাদের ঐক্যবদ্ধভাবে খুঁজে বের করতে হবে বলেও দাবি তার। আর পর্যবেক্ষণের নামে বাংলাদেশকে যুদ্ধরত দেশের সাথে তুলনা করে ভারত প্রশ্নের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার রাজধানীর রামপুরার মৌলভীটেক এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশা চালক মোহাম্মদ সাগরের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় শোক সন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা কালো টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই সঙ্গে বাংলাদেশকে যুদ্ধরত দেশের সঙ্গে তুলনা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য প্রশ্নের জন্ম দিচ্ছে। ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও গণফোরাম একাংশের সাথে লিয়াজো কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করেন বিভিন্ন দলের নেতারা। সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার
আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে স্থিতিশীল রাখতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করে জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করতে চায় বিএনপি। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে এই 31 দফাতে যদি আরো কিছু পরিবর্তন আনার দরকার হয় সেটাও করা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে তাল মিলিয়ে যুগপথের রাজনৈতিক দলগুলো চলতে চায় বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনের শহীদ কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। শুক্রবার তদন্ত কর্মকর্তা তাকে 10 দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে ঢাকার সিএমএম ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কড়া নিরাপত্তায় শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে। আদালতে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। স্বৈরাচার সরকার পতন আন্দোলনের দাবিতে গেল 4 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে বিক্ষোভ করেছিল ছাত্র জনতা। সে সময় মাথায় গুলি লাগে 14 বছরের কিশোর আব্দুল মোতালিবের। সেখানেই প্রাণ হারায় মোতালিব। ছেলে হত্যার দাবিতে 27 আগস্ট মামলা করে বাবা আব্দুল মতিন। বৃহস্পতিবার মধ্যরাতে এই মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 12 জানায় শিরহানের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও 10 পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। শিরহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের উপর আক্রমণেরও অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। দেখছেন সংবাদ রাত। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। এ সময় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দেন নূর। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেয়া হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার চত্বরে নূরকে সংবর্ধনা দেয় জেলা গণ অধিকার পরিষদ। নিবন্ধন পাওয়ার পর পটুয়াখালীতে এটি নূরের প্রথম সফর। সংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারত্ব চলছে, ছাত্র জনতা এর জন্য জীবন দেয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারের মতো যৌথ বাহিনীর মাধ্যমে দখলদার, চাঁদাবাজ, মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে সরকারকে আহ্বান জানায় নূর।
ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। সফলতার জন্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। গত 53 বছরে ক্ষমতার পরিবর্তনের পরে যারা এই ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর থাকতে চাই। আগামী সংসদে গণ অধিকার পরিষদের 300 আসনে প্রার্থী দেওয়া হবে। ম্যাক্সিমাম প্রার্থী যাদের বয়স হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এদিন দুপুর থেকেই নুরুল হক নূরকে সংবর্ধনা দিতে পটুয়াখালীর ঝাউতলায় ঢল নামে মানুষের। তাকে স্বাগত জানানো হয় ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে 4 জনের, আহত 5 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। হাইস গাড়ি সাথে একটা বাস, এই হাইস গাড়ির সাথে বাসের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটাতে হাইস গাড়ির 4 জন যাত্রী মারা যায়। যে 4 জনের মধ্যে আবার হাইস গাড়ির ড্রাইভার আছে। আমরা ঘটনাস্থল থেকে একটা স্টারলাইন পরিবহন আটক করি। সংবাদটাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোন মামলা আদালতে তোলা হবে, কোন মামলার রায় কি হবে নির্ধারণ করে দিতেন হাসিনা, মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হওয়া উচিত, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডুমুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। পতিত সরকারের দোসররা বেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ বিএনপি। জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন। এবং হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।